স্বাগত আজকের বাংলাদেশের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। চ্যানেলে চলছে নাটকের প্রতিযোগ। শত হাজার নাটকের ভিড়ে নতুন কাহিনী, বড় আঘাত, কখনো নকল, কখনো পুনরাবৃত্তির চক্রে পড়ছে দর্শক। মেধাবী কাহিনীকাররাও পেশাদার হতে পারছেন না, এদের কেউ কেউ সাহসের অভাবে, কেউ বা সুযোগের অভাবে। এসব নিয়ে আজকের আলোচনা গল্পকার। কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন নাট্যকার ও নির্মাতা বৃন্দাবন দাস, আছেন নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান এবং গল্পকার ও স্ক্রিপ্ট রাইটার আহমেদ খান হিরো। স্বাগত আপনাদের বৃন্দাবন দাস। আমরা জানি যে গল্পটাই খুব বেশি প্রয়োজন। আমরা বিভিন্ন সময় আলোচনায় এটা চলে আসে যে মৌলিক গল্প আমরা হয়তো যত নাটক হচ্ছে সেখানে মৌলিক গল্পের অনেক অভাব আছে। এই দাবিটা যারা করছেন তারা অধিকাংশই গল্পের সঙ্গের মানুষ না। আপনারা যেহেতু গল্পের সঙ্গের মানুষ, আপনার কি মনে হয় যে এই দাবিটার মধ্যে কোনো সারবস্তু আছে? ধন্যবাদ আপনাকে। আসলে অভিযোগ তো আছেই, গল্প মৌলিক গল্পের অভাব। কিন্তু আসলে আরো একটু যদি বলি যে অনেকে তো মনেই করে না যে গল্পের দরকার আছে নাটক করতে, সেটাও তারা দাবি করে। আসলে এরকম একটা স্কুল আজকাল অনেক বেশি স্ট্রং হচ্ছে বাংলাদেশে। সেটাই। কিন্তু যেহেতু আমরা স্ক্রিপ্ট লিখি বা আমার পেশা স্ক্রিপ্ট রাইটিং বা নাটক লেখা, নাটকই বলি, নাটক লেখা, সেই ক্ষেত্রে আমি চেষ্টা করি মৌলিক নাটক লেখার। এটুকু আমার দিক থেকে আমি বলতে পারি। এবং আমার ধারণা যে বাংলাদেশের নাটক যা হয়, যে ভালো নাটক হয়, বেশিরভাগ ক্ষেত্রেই গল্পের মৌলিক গল্প নেই নাটক হয় ভালো নাটক। এটা আমি আমার আত্মপক্ষ সমর্থন করে আমি বলতে পারি। আসলে ওই অভিযোগটা খুব বেশি, তারাও আসলে বলতে চায় যে মৌলিক গল্প পাওয়া যায় না বা ভালো গল্প পাওয়া যায় না, সেই কারণে তারা নানান রকম এদিক সেদিক করে নাটক তৈরি করছে। এক্ষেত্রে অবশ্য আমি মনে করি আপনার সঙ্গে একটু বলতে চাই যে এটা নিয়ে খুব ভালো গবেষণা পর্যবেক্ষণ সেটা নাই, ফলে প্রত্যেকেই আমরা আমাদের ধারণা মতো এক ধরনের মতামত ব্যক্ত করছি। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি যত বড় হয়েছে তাতে মনে হয় ওই ধরনের একটা যদি প্রতিষ্ঠান থাকতো বা ব্যবস্থা থাকতো যে যেখানে আমরা ধরতে পারবো যে কোন নাটকটা আসলে মৌলিক না, অথবা নানান ধরনের সমস্যা রয়ে গেছে, সেটা নিয়ে একেবারেই কাজ করা হচ্ছে না। আমার মনে হয় যে আমাদের শিল্প এখন যথেষ্ট বড় হয়েছে এই জিনিসগুলি দেখার জন্য। মাসুদ, আপনার কাছে আসতে চাই যে অবশ্যই কাহিনী সবসময় মৌলিক, প্রথম কথা হচ্ছে যে মৌলিক কাহিনী ছাড়া খুব ভালো দর্শক রেসপন্স পাওয়া আমার মনে হয় কঠিন, আমার ধারণা। ফলে সেক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা কি বলে? হ্যাঁ, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললে তো আমি আসলে মৌলিক যা করেছি মৌলিকই করেছি। এখন যারা করছে, আমার দেখার মধ্যে যেটা আছে যে যারা করেছে কিংবা করার চেষ্টা করেছে, আরেকটা ব্যাপার, আরেকটা বড় অংশ আছে যে ওই যে স্ক্রিপ্ট, যেটা বৃন্দাবন্দা বললেন যে স্ক্রিপ্টের আসলে আদৌ দরকার আছে কিনা, সেটা একটা ডিফারেন্ট আলোচনা। কিন্তু মৌলিক গল্পের বাইরে যারা কাজ করার চেষ্টা করেছে তারা কিন্তু খুব সফল হয়নি আসলে আমাদের দেশে। আর আমাদের দেশের দর্শক সবসময় আমাদের দেশের একটি গল্পই দেখতে চেয়েছে, সবসময় মাটির গল্প, আমাদের নিজস্ব কালচারের গল্প। হ্যাঁ, তো এর বাইরে যারা গিয়েছে তারা খুব সফল হয়নি, এবং এটা সফল হওয়ার কোনো কারণও নাই আসলে। কারণ তার কারণ আমাদের তো রিমোট হাতে আছে। আমরা যদি বাইরের গল্পই দেখতে চাই, আমাদের তো সেটা দেখতে কোনো সমস্যা নেই। আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় সুইচ করে চলে যেতে পারছি। আমাদের ইউটিউব আছে। তো বাংলাদেশের দর্শক বাংলাদেশের চ্যানেল থেকে, বাংলাদেশের নাট্যকারের কাছ থেকে, বাংলাদেশের ডিরেক্টরের কাছ থেকে, বাংলাদেশের অভিনেতা মৌলিকটাই চাইবে। এটাই খুব স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক। এবং যারা এর বাইরে যাবে তারা ভুল করবে কিংবা ভুল করছে। কিন্তু তারপরেও বাইরে যাওয়ার সংখ্যাটা খুব কম হলেও আছে, সেই জন্যই হয়তো আলোচনাটা বারবার আসে। হ্যাঁ, সেটা হতে পারে, সেটা আছে, কিছুটা তো আছেই, কিছুটা তো আছে। এমনিতে যারা গল্প করছে, গল্প লিখছে এবং এগুলিকে স্ক্রিপ্টে তৈরি করছেন, এই পুরো পেশাটা সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিতে পারেন যে আসলে পেশা হিসেবে, পেশাদারিত্ব হিসেবে একটা গ্রুপ দাঁড়িয়ে যাচ্ছে কিনা? এটা আসলে যেভাবে দাঁড়ানো উচিত ছিল সেভাবে দাঁড়াচ্ছে না। তার কারণই হচ্ছে যে এখানে আমি এর আগে বলেছি যে মূল্যায়নের সমস্যাটাই মূল সমস্যা। যে কে ভালো নাটক লিখবে, কে ভালো নাটক লিখছে, সেই মূল্যায়নের দিকে আমরা নেই আসলে। এখন আমরা এখানে নানান রকমের অন্য রকমের হিসাব নিকাশ ঢুকে গেছে। যে আমার সাথে কার ভালো সম্পর্ক, কোন চ্যানেলের সঙ্গে কোন চ্যানেলের কোন নাট্যকারের ভালো সম্পর্ক, কোন ডিরেক্টরের সঙ্গে কার ভালো সম্পর্ক,
এসবের মধ্য দিয়ে আসলে কার গল্প নিতে হবে, কার গল্পটা দর্শক দেখতে চায়, কিংবা কার গল্পে সেই ডেপটা আছে দর্শককে, যেই মেসেজটা আমরা দিতে চাই কিংবা দেওয়া উচিত, সেই রকম নাট্যকার যে আমরা হান্ট করব, সার্চ করব, কিংবা তার মূল্যায়ন করব, সেই ক্রাইটেরিয়াই তো নেই আমাদের এখানে। বৃন্দাবনদার মতো দুই একজন আছেন যাদেরকে নামে ডাকে, সুনামে, যশে, খ্যাতিতে পরিচিত। এর বাইরে নিশ্চয়ই অনেকে আছেন এবং অনেককে তুলে আনা আমাদের উচিত ছিল, কিন্তু সেই কাজটির মধ্যেই আমরা নাই, আমরা ওই পথ দিয়ে যাইনি। কারণ একটা সময় যখন আমাদের হয়তো ধরেন বিটিভির যুগে ছিল, তখন কিন্তু ন্যাচারাল ট্যালেন্টদের উপরে নির্ভর করলে আমাদের অনেকটা চলতো, কিন্তু এখন যখন অনেক বড় হয়ে গেছে শিল্প, তখন কিন্তু ন্যাচারাল ট্যালেন্টের পাশাপাশি কিছু যাদের মানে মধ্যম সারির মানুষ, তাদেরকে একটা ছাঁচের মধ্যে ফেলেও কিন্তু এটা সারা পৃথিবীতে প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা এটাই হচ্ছে। আমার মনে হয় যে সেই জায়গাটায় আমাদের অনেক দুর্বলতা আছে। আহমেদ খান, আপনার কাছে জানতে চাই যে একেবারেই পেশা হিসেবে নাটক লেখাটাকেই আপনি বেছে নিয়েছেন, এইটির সুযোগ বাংলাদেশে কতটুকু আছে? কম, অনেক কম। আমি শুরু করেছিলাম সিসিমপুর বলে একটা আমাদের বিটিভিতে শো হতো, সেইখান থেকে স্ক্রিপ্ট রাইটার হিসেবে শুরু করেছিলাম এবং গত 5-6 বছর ধরে স্ক্রিপ্ট লিখেই আছি আর কি, ঢাকায় টিকে আছি। কিন্তু সুযোগটা কম আমাদের। শুধু স্ক্রিপ্ট রাইটার হিসেবে থেকে এখন পর্যন্ত আমাদের বাজার যা, তাতে দীর্ঘ সময় ধরে টিকে থাকা হয়তো কঠিন। বড় ভাইরা আছেন, তারা তাদের একটা জায়গায় চলে গেছেন, আমাদেরকে একটা স্ট্রাগল করতে হয়। আর তবে সুযোগ যে একেবারেই নেই তা না, কিছু কিছু জায়গায় দু একটা প্রতিষ্ঠান আছে যারা এখন সুযোগ দিচ্ছে এবং আমরা আশা করছি আমাদের দিক থেকে যে সেই প্রতিষ্ঠানগুলো যদি ভালো করে তাহলে অন্যান্যরাও উদ্বুদ্ধ হবে এই বিষয়ে। এই যে উদ্বুদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু সেইখানে কি প্রাতিষ্ঠানিক সহযোগিতা কোনো রকমের পাওয়া হচ্ছে? অর্থাৎ আমরা যেটা একটু আগে বলছিলাম যে নতুন স্ক্রিপ্ট রাইটার তৈরি করা, শুধুমাত্র ন্যাচারাল ট্যালেন্টের উপরে নির্ভর না করা, সেই রকম প্রাতিষ্ঠানিকতা আমাদের এখানে তৈরি হচ্ছে কিনা যেন না, এখন পর্যন্ত কিন্তু ওইভাবে হয় নাই। এটা সত্যি, এটা এখনো অনেকটা গুরুমুখী শিক্ষা, বড়দের কাছ থেকে শিখে এগিয়ে যাওয়া এইরকম হয়ে আছে। কিন্তু ধারণা করি যে হবে। কিছু কিছু সিনেমা যারা বানাবে বা ভাবছে তারা কিছু ওয়ার্কশপ করে, অথবা একাডেমিক কিছু ইয়া আছে, কিন্তু এখনো খুব বেশি বড় মাত্রায় এটা হয়নি। মানে ধরেন নতুন তারকা তৈরির ক্ষেত্রে বা অভিনয় শেখার জন্য আমাদের যতগুলো প্ল্যাটফর্ম আছে, ইউনিভার্সিটিতে অনেকগুলি ডিপার্টমেন্ট তৈরি হয়েছে, কিন্তু সেক্ষেত্রে হয়তো শুধুমাত্র লেখা না, কিন্তু আমরা দেখেছি যে এই নাটক বা এই ধরনের সংশ্লিষ্ট অনেক ধরনের টেকনিক্যাল কাজের ক্ষেত্রে, এমনকি আমাদের ক্ষেত্রেও আমরা দেখি যে সাংবাদিক তৈরি করার জন্য অনেকগুলি প্রতিষ্ঠান তৈরি হয়েছে। প্রায় বাংলাদেশের সবকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখন সাংবাদিকতা শেখানো হয়, কিন্তু এর সঙ্গে যে আরও অনেকগুলি টেকনিক্যাল অ্যাসপেক্ট আছে সেগুলি কিন্তু থেকে যাচ্ছে এটার বাইরে। বৃন্দাবনদা, আপনার কি মনে হয় যে আসলে নতুনদেরকে তৈরি করার ক্ষেত্রে প্রশিক্ষণ, অন্তত এই ধরনের ক্রিয়েটিভ কাজে প্রশিক্ষণ একটা ভূমিকা রাখতে পারে? প্রশিক্ষণ তো অবশ্যই বিশাল, সব ক্ষেত্রেই দক্ষ, আপনার যদি ম্যান পাওয়ার তৈরি করতে চান সব ক্ষেত্রেই প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, ওয়ার্কশপের কোনো বিকল্প নেই। কিন্তু লেখার ক্ষেত্রে যদি আমি বলি, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এটা একটা ন্যাচারাল পাওয়ার বা ন্যাচারাল একটা বিষয়, ক্ষমতা একজন লেখকের। এটা হয়তো প্রশিক্ষণ দিয়ে তাকে ওই লেখক তৈরি করা যাবে না, প্রশিক্ষণ দিয়ে হয়তো একটা টেকনিক্যাল পার্সন তৈরি করা যায়, কিন্তু লেখক তৈরি করা যায় না। এটা যেমন একটা খুব সত্য কথা। কিন্তু একটা জিনিস আছে যে সেটা হচ্ছে একটা পরিবেশ তৈরি করে দেওয়া, যেখানে মানুষ উদ্বুদ্ধ হবে, যার মধ্যে সেই সৃজনশীল ক্ষমতাটা আছে সেটা সে বিকশিত করার সুযোগ পাবে। সেই এনভায়রনমেন্টটা নাই, এটা খুবই সত্যি কথা, যেটা ওরা দুজন বলছে। এটা খুবই সত্যি যে আসলে এনভায়রনমেন্টটা কীভাবে তৈরি হবে, সেটা হচ্ছে যে একজন লেখক সে যখন ওই যে সেজন যেটা বললো যে মূল্যায়ন তো বিভিন্নভাবে, শুধু তো অর্থনৈতিকভাবে সচ্ছল হলে মূল্যায়ন হলো না, তার যে ভালো লাগা, একটা সৃষ্টি করে যে ভালো লাগার বিষয় আছে, সেই ভালো লাগাটার বিষয়টা তৈরি করতে হবে, যে সেই লেখক হিসেবে সে যে কাজটি করছে সেই মূল্যায়নটা পাচ্ছে, সে ভালো, তার সুনামের ক্ষেত্রে অর্থনৈতিকভাবে যতটুকু প্রয়োজন সেটা। কিন্তু সেই এনভায়রনমেন্টটা নাই লেখকের ক্ষেত্রে। বিশেষ করে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছিল যখন আমাদের নাটক মানে ইন্ডাস্ট্রিটা বড় হইতে থাকলো, তখন একটা মারাত্মক ভুল হয়ে, মানে একটা বিপজ্জনক ট্রেন্ড আসলো যে পাণ্ডুলিপি লাগবে না, স্ক্রিপ্ট লাগবে না,
যে কোনোভাবে যে কেউ অভিনয়তা হইতে পারবে, যে কেউ নাটক বানায়া ফেলতে পারবে, ট্রিপ টিপস কিচ্ছু লাগবে না, এই যে ধারণাটা আসলো এবং এইটি আমাদের সর্বনাশা। এবং সেই কারণে যাও বা দু একজন তরুণ লেখার প্রতি আগ্রহী ছিল তারা হতাশ হয়ে পড়লো, এবং পরবর্তী যারা একটু লেখার আগ্রহ বা লেখার ন্যাক আছে তারা এই দিকে ঝুঁকলো না। বিশেষ করে আবার দেখা গেল যে যেমন তেমন হলে তো পরিচালক হয়ে যাওয়া যাচ্ছে, তাই এই কষ্টের দরকার কি? এই সাধনার জায়গায় এটা তো আসলে সাধনার বিষয়। লেখা ইচ্ছা করলেই হবে না, চেষ্টা করলেই হবে না, এটার মধ্যে ডুবে থাকতে হবে সাধনা। হয়তো তারপরেও হবে না, তারপরে হয়তো লিখে আমি ওই যে সুনাম অর্জন করি, যশ অর্জন করি, সেটা হয়তো হবে না। তো সেই চর্চার জায়গাটাই আমাদের বড়, এবং সেই পরিবেশটাই তৈরি হয়নি। সেটা তো ইনস্টিটিউশন তো আরও পরের ব্যাপার। প্রথম কথা যে সেই আগ্রহ সৃষ্টি হওয়া, যেমন একটা বলা হয় যে ভারতে ফাস্ট বোলার তৈরি হয় না, বা ম্যাক্সিমাম দেখে ভালো ভালো ব্যাটসম্যান দেখে, হয়তো এটা তারা আইকন হিসেবে দেখে গাভাস্কারকে, তারপরে সচিন টেন্ডুলকার, তারপরে সৌরভ, হয়তো সবাই ওই দিকে ব্যাটটা হাতে। আমাদের মিডিয়ার একটা অন্যতম সমস্যা যেটা হচ্ছে দাদা, আমার যেটা মনে হয় যে আমাদের যত মিডিয়া, সেজান ভাই এই সমস্যার যেহেতু বুঝতে পারতেছি যে সমস্যাটা একটু বড়ই হবে নিশ্চয়ই, ফলে আমার সমস্যাটা একটু সমাধান করে আসি, একটা ব্রেকের পরে আপনার কাছে আসছি। আজকের বাংলাদেশে নিচ্ছে একটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মাসুদ সেজান কিছু সমস্যা চিহ্নিত করছিলেন একটু। এখন সমস্যা তো আসলে অনেক, এখন এতগুলো সমস্যা আলোচনা করে আসলে সময় অনেক বেশি লাগবে। আমি মোটা দাগে যে কথাটি বলতে চেয়েছিলাম যে এই যে আলোচনাগুলো আমরা করছি, যে নাট্যকারের সংকট, ভালো স্ক্রিপ্টের সংকট, কিংবা কিভাবে এটা ট্রেন্ড আপ করা যায়, এইটার আসলে এটার সমস্যার সমাধান হবে না যখন পর্যন্ত না চ্যানেলগুলো, মানে আলটিমেটলি যেখানে যাচ্ছে জিনিসটা, চ্যানেলগুলোর মানসিকতার মধ্যে চেঞ্জ না আসবে। মানে আমি একটি চ্যানেলের মালিক, আমার প্রথমে চাইতে হবে যে একটি ভালো স্ক্রিপ্ট আমার চ্যানেলে যাবে, একটি ভালো নাটক আমার চ্যানেলে যাবে, যেখানে আর কোনো রকম কোনো ইয়ে নেই। তখন কিন্তু বাধ্য হয়ে আমরা কিন্তু ওই ধাপে যাব যে তাহলে ভালো লিখছে কে, তাহলে ভালো স্ক্রিপ্ট আমরা কার কাছ থেকে পেতে পারি। তখন নাট্যকাররা যে একটা ব্যাপার কিংবা একটা ফ্যাক্টর একটা ভালো নাটকের জন্য, সেটা তখন চোখে পড়বে। এখন আমরা 2 দিন, আপনি যেটা বলছিলেন যে 2 দিন অভিনয় করে মনে করছি যে আমি তো সবই শিখে গেছি, আমি নিজেই নাটক লিখে নাম, নিজেই নাটক ডিরেকশন দিচ্ছি, এবং মানে একটা মানে প্রোডাকশনে কাজ করছে কিছু ছেলেপেলে, তারা কয়েকদিন 3 মাস থেকে মনে করছে তারা আমার ডিরেক্টর হয়ে যাবে, এবং তারা নিজেরাই নাটক লেখা শুরু করছে। এইটা তো কোনো ইয়ে না আসলে, এটা ওই যে মানে সুপার ট্যালেন্টেডের ব্যাপারও না, মানে ঐশ্বরিক কিছু না, কিছুই না। এটা হচ্ছে গায়ের জোরে কিংবা লবিং এর জোরে করছে। এই ট্রেন্ডটা বন্ধ, বিষয় সম্পর্কে ধারণা না থাকলেও কিন্তু এরকম হতে পারে। এইটা বন্ধ করার জন্য একমাত্র ভূমিকা রাখতে পারে চ্যানেল। কিভাবে যে আমার চ্যানেলে কোনো খারাপ নাটক যাবে না, কোনো দুর্বল স্ক্রিপ্ট যাবে না, কোনো দুর্বল ডিরেক্টর যাবে না, এইটাকে মানে অবশ্যই ইনশিওর করতে হবে, এর কোনো বিকল্পই নাই, কোনো বিকল্পই নাই। এই ক্ষেত্রে মানে ধরেন নিশ্চয়ই প্রত্যেকটা চ্যানেলেরই একটা স্ক্রুটিনির ব্যাপার থাকে, যে যারা দেখবে অনেকটা ধরেন সেন্সরের মতো, সেইখানে লেখকদের অবস্থান কেমন, বা আদৌ কোনো অবস্থান আছে? উপেক্ষিত। মানে তাহলে ওখানে বোঝা যায় যে সমস্যাটা ওই জায়গাটায় 2-1 ছাড়া, আমি তো বললাম যে 2-1 ছাড়া কার লেখা এটা কোনো মুখ্য বিষয় না। এতে হচ্ছে যে এখন তো ভয়ানক অবস্থাটা হয়েছে যে কিছুই দেখে না, ডিরেক্টরও দেখে না। এখন এজেন্সি থেকে নাটকগুলো চলে আসে, এজেন্সি মাঝখানে ইয়ে করার কারণে এখন মানে এজেন্সি থেকে চ্যানেলে চলে আসে। এখন এখানে কে কে আছে মানে অভিনেতা অভিনেত্রী, এইবারে ঈদে আমি খুব বাস্তব একটি কথা বলছি যে এইবারে ঈদে আমার অন্ততপক্ষে 8 থেকে 10টি নাটক করার কথা, আমি কিন্তু নাটক করছি মাত্র 2টা। আমি ইচ্ছা করলেই করতে পারতাম, কিন্তু যখনই এজেন্সি থেকে আমাকে ফোন দিয়ে বলা হচ্ছে যে অমুককে নিয়ে একটু করলে ভালো হয় ভাইয়া প্লিজ, বললাম নো। এখন ওই যে ওই লোম বাঁচতে কি জানি কম্বল উজান নাকি একটা গল্প আছে, তাহলে আমি তো সামনে ঈদের কাজই পাবো না মনে হচ্ছে, তার কারণ আমি তো তাদের প্রেসক্রাইব করা ইয়েতে আমি মানে যাব না। এখন এখানে মানে ভালো ডিরেক্টর, ভালো নাট্যকার আস্তে আস্তে অফ হয়ে যাচ্ছে, এবং অফ হয়ে যেতে বাধ্য তারা। তারপরে আমি মাসুদ সেজান কখনোই মানে এজেন্সির কাছে গিয়ে বলবো না আমাকে নাটক দাও, আমি চ্যানেলের কাছে গিয়ে বলবো না আমাকে নাটক দাও, কখনোই বলবো না। প্রয়োজন আমি পেশা চেঞ্জ করে চলে যাব। তাদের তো থাকতে হবে যেটা আমাদের ভালো নাটক লাগবে। আমার মধ্যে যারা ভালো ডিরেক্টর আছে, আমি নিজেকে ভালো ডিরেক্টর বলছি না, আমি বলছি যে তাদের একটা নিজস্ব মানে পছন্দ থাকতে হবে যে কারা ভালো কাজ করছে এখন,
সেই চেষ্টাটা তাদের মধ্যে থাকতে হবে। এখন চ্যানেলের কোনো চয়েসই নাই, এজেন্সি যা দিচ্ছে তাই তারা প্রচার করতে বাধ্য। এইভাবে আসলে নাটকের অবস্থাটা বদলাবে না। আহমেদ খান, এজেন্সির ব্যাপারটা হয়তো আপনার জন্য খুব অতটা সত্যি না, কারণ আপনাকে আসলে প্রতিষ্ঠানের জন্যই নাটক লিখতে হয়। এই ব্যাপারটি কিরকম যে প্রতিষ্ঠানের জন্য নাটক লেখা, এটা কি অনেকটা ক্রিয়েটিভিটির জন্য কোনো চ্যালেঞ্জ তৈরি করে? চ্যালেঞ্জ হলে তো ভালো, আমি মনে করি চ্যালেঞ্জ হলে ক্রিয়েটিভিটিটাই আমার ধারণা বেরিয়ে আসবে। এটা আমার মনে হয় যে এটা এখন হতে পারে, এই ট্রেন্ডটা আমার ধারণা এটা হতে পারে বৃহত্তর স্বার্থে। আমার মনে হয় এটা খুব খুব ব্যক্তিগত ধারণা আমার। চ্যানেলগুলো যদি এইভাবে দেখে যে আমার কিছু লেখক আছে, আমার কিছু পরিচালক আছে, এবং তাদেরকে যদি ট্রেনিংয়ের মাধ্যমে তারা কি চাই তার মাধ্যমে যদি নিয়ে আসতে চাই, আমার ধারণা অন্তত একটা ইন্ডাস্ট্রির একটা ধারা হয়তো তৈরি হতে পারে। আমি সম্ভাবনার কথা বলছি, কিন্তু এইটা হয়তো আখেরে গিয়ে বলা যাবে যে কোন জায়গায় যাচ্ছে। আমার ব্যক্তিগতভাবে আমি স্বাধীনভাবেই কাজ করি, এবং যেটা বলছেন চ্যালেঞ্জ, সেটা কিছু থাকে কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া মুখ করা, তবে সেটা নিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এবং সেইটা আমাদের এই লেখকদের পেশা হিসেবে একটা আলাদা জায়গায় যাওয়ার কোনো সুযোগ তৈরি করে, আমার মনে হয় সুযোগ তৈরি করে, আমার মনে হয় যে করবে। নিজেদেরকে তৈরি করার ক্ষেত্রে আপনি যেহেতু তুলনায় মানে মাসুদ বা বৃন্দাবনের চেয়ে নতুন, সেই জন্য জানতে চাওয়া যে নতুন হিসেবে তৈরি করার ক্ষেত্রে আপনাদের মূল বলা যায় যে বাধাগুলি কোথায় আসছে, বা আপনি ছাড়া অন্য যারা নতুন নাটক লিখতে চান, কাজ করতে চান? সম্ভবত বাধাটা যদি ব্যক্তিগতভাবে বলি, প্রত্যেকের ব্যক্তিগতভাবে, তাহলে ভাবনা। মানে লেখা তো হয়তো কলমে লিখছে কেউ, ল্যাপটপে লিখছে, কম্পিউটারে লিখছে কেউ, কিন্তু ভাবছে কিনা, ভাবনার জায়গাটা সে পেরিয়ে যেতে পারছে কিনা। কিন্তু তারপরে একটা বাস্তবতার মুখোমুখিতে আমাদের দাঁড়াতেই হয় যে শেষ পর্যন্ত ওই কাজটি আমার শুধু আনন্দের জন্য না, ওটা আমার পেশা। সেই জায়গাটায় আসলে আমাদের ইন্ডাস্ট্রি কোনো ধরনের সাপোর্ট করছে কিনা? কারণ এই যে মাসুদ ভাই যেটা বলছিলেন যে এজেন্সি থেকে বলে দেওয়া হচ্ছে, সেরকম এজেন্সিরা লেখকদের কাছে খোঁজে কিনা, কার কাছে কি গল্প আছে? আমি তো খুবই নতুন এবং অপরিচিত, আমার কাছে খোঁজার প্রশ্নই আসে না, কিন্তু খোঁজে নিশ্চয়ই। এবং এখন আমার যে ধারণা যে এখন কি নাটক, অনেক নাটকের কথা বলছি, মানে কিছু নাটকের কথা বলছি, কি নাটক হচ্ছে নাকি প্রজেক্ট হচ্ছে, মানে আমার এই ধরনের একটা প্রশ্ন থাকে যে অমুক থাকবে অমুক থাকবে না, মানে স্ক্রিপ্ট কেউ জানেও না হয়তো, হ্যাঁ, আগেই ঠিক করে নেওয়া হয় যে আচ্ছা ঠিক আছে এই 4 জন থাকবে, বা এই 2 জন থাকবে, বা এই 1 জন থাকবে। তাহলে কি সেটা ঠিক নাটক হচ্ছে নাকি প্রজেক্ট হচ্ছে? মানে আমি যখন সৃজনশীলতার দিক থেকে যদি বলেন, তাহলে এটা খুবই বলা যায় যে একটা বদ্ধ পরিবেশের মধ্যে হয়। যদি আপনাকে আগেই ঠিক করে নিতে হয় যে এই ক্যারেক্টার বা জাহিদ হোসেনকে নিতে হবে, তাহলে অবশ্যই এটা সমস্যা। কারণ আপনি তো স্ক্রিপ্ট অনুযায়ী আপনি ঠিক করবেন যে এটা কাকে দিয়ে আমি সবচেয়ে ভালো করাতে পারবো। সেই জায়গাটা অবশ্যই বাস্তবতা হলে পরে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে, এবং চিন্তা করা খুব জরুরি। বৃন্দাবন, আমরা কিন্তু আমাদের জীবদ্দশায় দেখেছি যে অনেক শক্তিশালী একটা মাধ্যম ছিল চলচ্চিত্র, সেটা কিন্তু কতগুলি মানুষের খামখেয়ালির জন্য এখন বিরাট সংকটের মধ্যে পড়ে গেছে। আমরা দেখেছি যে 90-এর দশকে একরকম এইরকমই, সেখানে গল্প নেই, সেখানে মাত্র কয়েকজন নায়ক নায়িকার উপরে নির্ভরশীলতা, যারা যারা মূল ধারার পরিচালক ছিল তারা সেখান থেকে, শুধু পরিচালক না, নানান ধরনের যারা চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট ছিল তারা এটার সঙ্গে থাকছেন না। সেই জন্যই কিন্তু আমাদের মাসুদ সেজান যখন বলে যে এটা আসলে অন্য দিক থেকে আসছে, একটা জিনিস তৈরি হয়ে সেখানে যাওয়ার কথা, তার চেয়ে বরং তৈরি করার জন্য প্রস্তাব আসছে, এই বিষয়গুলি আসলে লেখকদের জন্য খুবই কঠিন হওয়ার কথা। বৃন্দাবন, এইখানে মানে এই বাস্তবতা যেটি মাসুদ বলছেন, সেই বাস্তবতাটা কি আপনারাও দেখছেন কিনা? অবশ্যই, এটা তো আসলে ওই যে যখন বলে যে একটা জায়গায় যখন আগুন লেগে যায় চারিদিকে, আমি একা তো এটার ওই যত দূরেই নিরাপদে থাকতে চাই ওই তাপ আমাকে লাগবেই। তো একটা জিনিস কি যে ও খুব সঠিকভাবেই বলেছে ওরা, যে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, লেখক তৈরি হওয়া বলেন, অভিনেতা অভিনেত্রী, শিল্পী, ডিরেক্টর, এটা কিন্তু আমাদের যখন এই নাটক প্রাইভেট চ্যানেল শুরু হয় এবং নাটককে যখন বেসরকারিভাবে যখন নির্মাণের সুযোগ আসলো, এটা কিন্তু একটা ব্যাপক
সুযোগ নিয়ে আসলো আমাদের, এবং আমরা কিন্তু সেই সুযোগেরই প্রোডাক্ট। এবং আপনি যখন প্রথম যে বেসরকারি চ্যানেল 21 টেলিভিশন যখন আসলো, এবং তখন এক ঝাঁক কলাকৌশলী কিন্তু বের হয়ে আসলো, রাইটার, ডিরেক্টর, আপনার অভিনেতা অভিনেত্রী এক ঝাঁক, এবং তারই সেই তখনকার প্রোডাক্ট কিন্তু আমরা সেই প্রজন্মের। তারপরে কি আসলো, ব্যাপারটা একটা সম্ভাবনার জায়গা যখন খুলে গেল, খুব অল্প সময় সেটা উল্টে গেল। আসলে সম্ভাবনার দুয়ারটা এমনভাবে বন্ধ হলো, এবং এমন কিছু আপনি সঠিকভাবেই বলেছেন যে আমাদের চলচ্চিত্র অবস্থা যে তার চাইতে যে খুব ভালো অবস্থায় আমরা আছি সেটা কিন্তু না। আসলে সবাই মানে এই জিনিসটাকে যে গাছ মেরে ফল খাওয়ার একটা আমরা কোনোভাবেই জিনিসটাকে আমাদেরকে আমি জানি না যে আমাদের জাতিগত সমস্যা কিনা, এটা আমরা কোনো অর্জনকে আসলে ধরে রাখতে পারি না। সেটা স্বাধীনতা যুদ্ধের সময়, স্বাধীনতা যুদ্ধ এই 30 লক্ষ লোক জীবন দিয়ে স্বাধীনতা আনলো, কয়দিন আমরা সেটাকে মনে রাখতে পারলাম, এবং সেই অর্জনটাকে আমরা কয়দিন, কিন্তু খুব বেশি দিন লাগেনি হারিয়ে ফেলতে, এবং সেটার জন্য আমরা কিন্তু এখনো স্ট্রাগল করেই যাচ্ছি। ব্যাপারটা আমি ওই জায়গা থেকে দেখি, আসলে আমরা কোনো অর্জনকেই ওইভাবে ধরে রাখতে, গৌরবময় অর্জনগুলোকে আমরা রাখতে পারি না। হলে আজকে কিন্তু যেভাবে শুরু হয়েছিল আমাদের এই যাত্রাটা, আজকে কিন্তু অনেক একটা গৌরবময়, অনেক সুন্দর জায়গায় থাকার কথা। আজকে এই ক্রাইসিসগুলো নিয়ে আমাদের কথা বলারই কথা না, আমাদের প্রতিযোগিতাটা হওয়ার কথা, যে মাসুদের সাথে আমার হচ্ছে ক্রিয়েটিভ প্রতিযোগিতা। ও একটা ধারার নাটক করছে, আমি একটা ধারার করি, প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা, এবং অনেক ধরনের নাটক, বৈচিত্র্যময় নাটক হওয়ার। কিন্তু এখন আজকে হচ্ছে কি, যেটা সেজান একটু আগে বলতেছিল, যে আমার মতো নাটক তো সবার করার দরকার নেই, সেজানের মতো নাটক তো সবার করার দরকার নেই, কিন্তু হচ্ছে কি সেজানের এই নাটকটা একটু পপুলার, আচ্ছা ওইভাবে আমরা কিছু কপি করতে থাকি, এই একটা ধারা। এবং আলটিমেটলি কি হচ্ছে, দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছে আমাদের নাটকের দিক থেকে, এবং তখন দোষ হচ্ছে যে আমাদের নাটকের কোয়ালিটি ভালো হচ্ছে না। কিন্তু কোয়ালিটি ভালোর জন্য আমার চাহিদা থাকতে হবে যে আমি ভালো দেখতে চাই, এবং আমি ভালো নিতে চাই, আমি ভালো খেতে চাই, সেই চাহিদাটা আসলে থাকতে হবে। সেই জায়গাটা আমরা আসলে উল্টা স্রোতে যাচ্ছি। মানে প্রথম লেখকের ভিজুয়ালাইজেশনটা তো আসতে হবে, প্রথম বলা যায় যে এটাই জার্মিনেশন, তারপরে সেখান থেকে গাছটা হবে। সেই জায়গাটা আমরা আসলে হয়তো অনেক পিছিয়ে পড়ছি, কিন্তু আসলে পিছিয়ে থাকলে চলবে না। এইবার ঈদেও আমরা দেখি, গত ঈদে 400-র মতো নাটক হয়েছে, এবার ঈদেও প্রায়, আমি সঠিক সংখ্যাটা জানি না এখনো পর্যন্ত, তবে 400-র কাছাকাছি হবে। যেটা হচ্ছে যে আমি একটু যোগ করি, সেজান যেটা বলতেছিল, যে এমন পর্যায়ে চলে যদি যায় একটা এত বড় সম্ভাবনার জায়গা, যে অমককে নাও, স্ক্রিপ্ট কার ডিরেক্টরকে অমকের শিডিউল যে নিতে পারবে, সে এই নাটকটি পাবে। এটা এই জায়গায় চলে খুবই গেছে। খুবই বিপদের কথা, বিপদের কথা। বিজ্ঞাপন থেকে বা এজেন্সি থেকে আসে, সেটা নিয়ে না, এটা এজেন্সি না, এজেন্সিকে দোষ দিলাম না, এটা কিন্তু এজেন্সি না, এটা কিন্তু একটা চ্যানেল বলতেছে। আচ্ছা সেজান ভাই, আপনার কাছে ফিরে আসবে একটা বিরতির পরে এই বিষয়টি নিয়ে। আজকে বাংলাদেশে নিচ্ছে আর একটা বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মাসুদ সেজান, এই যে এখনকার যেই পরিস্থিতিটা চলছে নাটক নির্মাণের ক্ষেত্রে, নিশ্চয়ই অনেক ভালো নির্মাতা আছে, পরিস্থিতিটা বদলেরও নিশ্চয়ই অনেকেই চেষ্টা করছেন, সেই প্রক্রিয়াটা কেমন? মানে নিশ্চয়ই অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হচ্ছে। স্ট্রাগল বলতে যারা ক্রিয়েটিভ মানুষ, আমরা আসলে ভুল করি একটা জায়গায়। এখানে আমি যখন এই মিডিয়াতে প্রবেশ করলাম তখন থেকে দেখছি যে এক শ্রেণীর প্রডিউসার, কিছু কিছু চ্যানেল, তারা বিশ্বাসই করে না যেটা একটা ক্রিয়েটিভ ওয়ার্ক। মানে একজন নাট্যকারের কাজটি যেটা ক্রিয়েটিভ কাজ, একজন ডিরেক্টরের কাজটি যে ক্রিয়েটিভ কাজ, কিংবা যারা অভিনয় করছে তাদের যে ক্রিয়েটিভ ওয়ার্ক, এটা তারা বিলিভ করে না। তারা সব কিছুকে টাকার অঙ্কে বসিয়ে দেয়, যে তোমার এটা কত টাকা, এত টাকা, তোমার এটা কত টাকা, এত টাকা, এই প্রজেক্ট কত টাকা, এত টাকার। এইটা দিয়ে আসলে শিল্প, সব কিছুর পরে কিন্তু একটা শিল্প, এটা কিন্তু মুদির দোকান না। এই ব্যাপারটা আমরা আসলে ভুলে যাচ্ছি। এবং শিল্পীরা কিন্তু, যারা প্রকৃত শিল্পী, তারা কিন্তু একটু অভিমানী হবেই। আমাকে যখন সঠিকভাবে মূল্যায়ন করা হবে না, আমি কিন্তু অভিমান করব। হ্যাঁ, আমি কখনো কখনো প্রতিবাদী হব, প্রতিবাদী হচ্ছি, কিন্তু প্রতিবাদী হয়েই আমি যেটা দেখেছি যে তাতে কোনো কাজ হয় না, বরং আমি একঘরে হয়ে যাচ্ছি। একটা বড় অংশ আপোষের দিকে চলে যাচ্ছে। নানা কারণেই যেতে হচ্ছে তাদেরকে, আমি তাদের দোষ দিচ্ছি না, নানা কারণে যেতে হচ্ছে, তাদের সার্ভাইভাল প্রশ্নে যেতে হচ্ছে, তাদের টিকে থাকার জন্য যেতে হচ্ছে। তাহলে কি হচ্ছে, যে এখানে প্রতিবাদ করে কোনো কাজ হচ্ছে না। যে আমি যেই জায়গাগুলোকে ফাইন্ড আউট করছি যে এই জায়গাগুলোতে সমস্যা তোমরা দেখো সবাই মিলে, কিংবা কথা বলা উচিত, সেই জায়গাগুলোতে আমরা সবাই একসাথে হতেই তো ভয় পাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে যে আমি অভিমান করে সরে গেলে কারো কিছু যায় আসে না।
কারো কিচ্ছু যায় আসে না। আমি মাসুদ সুজান যদি কাল থেকে নাটক বানানো বন্ধ করি, আমাকে কেউ একটিবারের জন্য বলবে না তোমার নাটকটা করা উচিত ছিল, তুমি কেন বন্ধ করলা, কেউ বলবে না, নোবডি। এত নির্মোহ একটা মানে একটা নির্মম জায়গা। তো এইখানে আসলে আমরা কার জন্য কাজটা করছি, এবং আমরা যে বলি যে আমরা, হ্যাঁ দর্শক হচ্ছে একমাত্র শক্তি এখানে, দর্শকের ভালোবাসা ভালো লাগার জন্য কাজটা করছি আমরা। এর বাইরে আমি আর কোথাও থেকে কোনো প্রেম কিন্তু পাইনি। এই প্রেমহীন অবস্থায় ক্রিয়েটিভ ওয়ার্ক হইতে পারে না। আমি এটাকে ক্রিয়েটিভ ওয়ার্ক হিসেবে দেখি, আমি একটি মানে সৃজনশীল ওয়ার্ক হিসেবে দেখি, শুধুমাত্র একটি পণ্য হিসেবে দেখি না। সমস্যা হচ্ছে সেইখানে। তো যেই জায়গা থেকে এখন যে ক্রাইসিসগুলো মানে উঠে এসছে, এই ক্রাইসিসগুলো আমরা কিন্তু সবাই বুঝি, কিন্তু আমরা কিন্তু সবাই বুঝি যে চ্যানেলের কি দায়িত্ব হওয়া উচিত, বিজ্ঞাপন এজেন্সিগুলোর কি দায়িত্ব হওয়া উচিত, তারা এইভাবে বিজ্ঞাপনটা দিবে কিনা। এই যে কি জানি, এই যে পুরো পর্দাটা ছোট হয়ে গিয়ে পুরো পর্দায় বিজ্ঞাপন দিয়ে দিচ্ছে, মানে এইভাবেই আমি পণ্যটা প্রচার করব কিনা, দরকার আছে কিনা আদেও, নাকি একটু আমরা ওইখানেও সহনশীলতা দেখাই, নাটকটা দেখুক দর্শক। কিংবা যারা চ্যানেল যারা চালাচ্ছেন তারাও ওইটুকু ভাবা উচিত যে এটা তো দিনের শেষে এটা দর্শককে আমার দেখাইতে হবে। আমরা শুধু কথায় আমরা দোষ দিচ্ছি যে আমাদের দেশের নাটক দর্শক দেখছে না, ইন্ডিয়ার চ্যানেল দেখছে। ইন্ডিয়ার চ্যানেলগুলো কেন দেখছে ভাই? ইন্ডিয়ার চ্যানেলগুলো তো নাটক দেখানো হচ্ছে, আমাদের চ্যানেলে নাটক দেখানো হচ্ছে না। শুধু ভালো নাটক হলেই হবে না, সেটাকে দেখাইতে হবে। দেখানোর ক্রাইটেরিয়া কি সেটাও যদি তাদেরকে বলতে হয় তাহলে খুবই দুঃখজনক। সেটা একটা অসম প্রতিযোগিতার মধ্যে পড়তে হচ্ছে। কারণ ধরেন ইন্ডিয়ারও যেই চ্যানেলগুলির কথা আমরা বারবার বলছি, সেগুলিতে কিন্তু কন্টেন্ট ওয়াইজ অনেক কম কন্টেন্ট যাচ্ছে, যার কারণে তাদের পক্ষে হয়তো সেটা অনেক বেশি জোর দেওয়া সম্ভব হচ্ছে। আবার সেটা নিয়েও নানান বিতর্ক আছে, আমি সেই বিতর্কে এই মুহূর্তে যেতে চাই না। কিন্তু অন্তত পক্ষে যদি আমি সময় অনুযায়ীও ভাগ করি, তাহলে 1 ঘন্টায় আমরা যতটুকু নাটক দেখতে পারি, ইন্ডিয়াতে তার চেয়ে বেশি নাটক দেখা যায়। আমি মানের দিকে গেলাম না, ফলে সেইটা একটা চ্যালেঞ্জ তো বটে। এবং সেখানে যেহেতু রিমোট মানুষের কাছে আছে, তাদের অবশ্যই স্বাধীনতা আছে। আহমেদ খান, আপনার কাছে একটু জানতে চাই যে এই যে সৃজনশীল কাজটা যখন ধরেন চ্যানেলের হয়ে করতে হয়, তখন এইটা আপনার সৃজনশীলতাকে কোনো ধরনের মানে বন্দি করে রাখার অভিজ্ঞতা হয় কিনা আপনার? আমার কাছে মনে হয় লেখক সবসময় বন্দী, সব পরিবেশেই বন্দী। লেখক তার মধ্যে থেকেই তার এক্সপ্লোরটা করবে। বিভিন্নভাবে আমরা বন্দী। আমি এই মুহূর্তে যা বলতে চাই হয়তো তো আমি এখানে বলতে পারবো না, মানে লিখতে পারবো না। ফলে বন্দিত্ব থাকবেই। সৃজনশীল লোকের চেষ্টাটা থাকবে সেই বন্দিত্বকে ভেঙে ফেলার। আমি এইভাবে দেখতে চাই আর কি ব্যাপারটাকে। ফলে ওইটাকে ঠিক শৃঙ্খল হিসেবে দেখছেন না, আপনি মনে করছেন যে এইটাই এক ধরনের অনুপ্রেরণা হতে পারে। কাজের ক্ষেত্রে আমরা আবার একটু ফিরে আসি যে গল্প লেখার উপাদান সংগ্রহ করা, সেইগুলিতে কোন দিকে আপনারা বেশি জোর দেন? আমাদের একটা অভিজ্ঞতা আছে যে গল্পে আমরা আমাদের সময়কে কম পাই, আমাকে কম পাই, আমার পাশের মানুষকে কম পাই। এই জিনিসগুলি আপনাদেরকে ভাবায় কিনা? ভাবাই, আমরা চাইও যে আমরা যেন আমাদেরকে পাই। আমরা চেষ্টা করছি। আমরা একটু নাটক দিয়ে নাটকীয়তা দিয়ে ধরে রাখতে চাই দর্শককে, এবং আমরা দর্শককে উপেক্ষা করতে চাই না। আমাদের অ্যাকচুয়াল জায়গাটা হলো যে আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে আমরা বোধহয় দীর্ঘদিন ধরে দর্শককে উপেক্ষা করেছি, বিজ্ঞাপন দিয়ে উপেক্ষা করেছি, সময় মতো নাটক প্রচার না করে উপেক্ষা করেছি, হয়তো কয়েকজন বাদ দিয়ে পরিচালনায় লেখাতেও দর্শককে উপেক্ষা করার চেষ্টা করেছি। আমরা চাই এই দর্শকটা উপেক্ষিত না হোক। মানে যার কাছে আমি পৌঁছতে চাই তাকে আমি নিশ্চিত করতে চাই যে আপনি আমার কাছে গুরুত্বপূর্ণ। এটি অবশ্যই খুবই ভালো কথা বৃন্দাবন, যে দর্শককে সত্যিকার অর্থে আমরা জানি যে আমাদের এই এলাকার সংস্কৃতিতে কিন্তু আমাদের যে দর্শক তিনি পূজনীয়, সেই পূজাটা আমরা দিতে পারছি কিনা। বৃন্দাবন, এই ক্ষেত্রে আমার মনে হয় যে কোথাও এক জায়গায় গ্যাপ রয়ে যাচ্ছে। এটা আমাদের পুরো সেক্টরের জন্যই সত্যি। আমরাও যেমন যখন খবর প্রচার করছি তখন কতটুকু তাদেরকে গুরুত্বপূর্ণ মনে করছি সেটা নিয়ে আমার নিজেরও সন্দেহ আছে। এটা খুবই সত্য, এবং এটা অনেকে এটা মানে বোঝেই না, এবং এটা ভাবনার মধ্যেই নাই। কারণ যে আমি দর্শক মানে কি, আমার জনগণ, আমার দেশ, আমার মাটি, আমার সমাজ, এই ভাবনাগুলোই তো নাই। মানে বেশিরভাগ ক্ষেত্রে
আমরা আজকে যারা এই কাজগুলো সৃজনশীল কাজ বলছি, আমরা এরা সৃজনশীল কাজই মনে করে না। এরা মনে করে যে হ্যাঁ আমি আসলাম, আমি কিছু করছি, আমি কিছু এখান থেকে আমার সুবিধা নিচ্ছি, বাস এখান থেকে কার কপি করলাম, কোন জায়গা থেকে নিলাম, বিদেশি গল্প নিলাম, ইউটিউব থেকে নিলাম, এই আমি একটা কিছু করে দিলাম, চমক দিলাম, বা কখন দেখলো কিনা দর্শক তাতেও কিছু আসে, নিজের নাটক নিজেও হয়তো দেখে না। এই ঘটনাগুলো তো আছে অবশ্যই, এবং দর্শককে তো সবচেয়ে বোকা ভাবতেছে, দর্শক আমি যা বলবো তাই, এবং দর্শক কিছু বোঝে না এরকম একটা ভাবনা আছে, এবং আমি সবচেয়ে বেশি বুঝি এরকম একটা গ্রুপ আছে। আর একটা গ্রুপ এসব কিছু নেই, ভাবে না, দেশ সমাজ বলেন, সেটা আমাদের একটা মানে চারিত্রিক একটা বৈশিষ্ট্য হয়ে গেছে। এবং যেটা সেজান বলল যে এই যে ব্যাপারগুলো ঘটতেছে, এই যে বিজ্ঞাপন, বাইরের চ্যানেল সব, আজকে আমাদের বিজ্ঞাপন যদি আমরা বাইরে চলে যাচ্ছে, ওখানকার যেহেতু ওখানকার চ্যানেল দেখতেছে, আমার ব্যবসাটাই মুখ্য, আমি ওখানে দেবো, ওখানে বেশি টাকা দিয়ে বিজ্ঞাপন দেবো, কারণ ওই চ্যানেল আমার দেশের মানুষ দেখছে, আমি হিন্দিতে ডাব করে শেষ পর্যন্ত কিন্তু ওইখানেই আসছে যে আপনি আসলে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান, সেইটার ঘুর পথে আমরা যাচ্ছি, কিন্তু সোজা পথে না গিয়ে। আমার তো একটা দায়বদ্ধতাও আছে। বিরতিতে যাব, ফিরে এসে আবার আপনার কাছে জানতে চাইব আজকের বাংলাদেশের চার আগে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বৃন্দাবনদা যেটি বলছিলেন যে মানে দর্শককে উদ্দেশ্য করে বা দর্শককেই আমরা জানাতে চাই, সেই জায়গাটায় আসলে আমরা পুরো সেক্টরে যেতে পারছি না এখানে। হ্যাঁ, ওইটাই বলতেছিলাম যে আসলে দর্শককে মাথায় রাখছি না আমরা, সেটা আমি স্ব জায়গার থেকে আমরা কেউই, যে দর্শক আমার সমাজ, আমার দেশ, এইগুলোকে যদি আমরা সামনে রাখি, এবং আমার যদি সেই দায়বদ্ধতা থাকে তাদের প্রতি, দর্শকের প্রতি, আমার দেশের প্রতি, সমাজের প্রতি, তাহলে কিন্তু আমি শুধুমাত্র আমার স্বার্থটা, আমার বাণিজ্যটা, আমার পয়সাটা দেখব না, তখন আমি তার বাইরে, কারণ আমরা এমন একটা কাজ করি, আপনি সাংবাদিক, চ্যানেল, আমরা শুধুমাত্র আমাদের আর্নিং সোর্স এটা হোক, সেটা তো কেউই চায় না, এবং সেটা হওয়া উচিতও না। আমরা এই গণমাধ্যম তো তা না, এবং আমরা যেহেতু নাটকের সাথে, আমি নাটকের মানুষ, আমি শুধুমাত্র টাকা ইনকামের জন্য এই পথে আসিনি, বা এই পেশায় আমি আসিনি। আমার এখানে দায়বদ্ধতা আছে আমার দেশের প্রতি, আমার সংস্কৃতির প্রতি, আমার মানুষের প্রতি, আমার ঐতিহ্যের প্রতি। সেইটা যদি আমি দায়বদ্ধতাটা যদি থাকে, তাহলে অনেক সমস্যার এমনি সমাধান হয়ে যায়। সেই দায়বদ্ধতার জায়গা আমরা কেউই নাই। মাসুদ সেজান, এই দায়বদ্ধতার জায়গায় আমরা আবার ভিন্নভাবেও কিন্তু দেখতে পারি জিনিসটা, যে যদি সমাজের প্রতি, দর্শকের প্রতি দায়বদ্ধতাটা নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু সেটা অন্য যেগুলি আমরা বলছি যে হয়তো মূল উদ্দেশ্য না, আর্থিক দিক থেকে, অন্য দিক থেকে, সেগুলি সবসময় আমরা দেখেছি যে ভালো ফলাফলই পাওয়া যায়, কিন্তু সেই জায়গাটায় আমরা চর্চা করতে পারছি না। আমাদের এখানে ঠিক মানে অপোজিট, মানে উল্টাভাবে বললে যে দর্শককে আমরা মাথায় নিচ্ছি না, আমি যদি বলি যে দর্শককে বেশি করে মাথায় নেওয়ার কারণে এটা হয়েছে। বেশি করে মাথায় নেওয়াটা বলতে যে আমরা চ্যানেলে বসে কিংবা এজেন্সিতে বসে কিংবা আমাদের নিজস্ব একটা জায়গায় বসে আমরা ধরেই নিচ্ছি যে দর্শক এটা চায়। এটা ভুলভাবে নেওয়া, মাথায় নেওয়া ভুল। ওই তো ওটাই বলছি আমি, যে পুরোটাই ভুলভাবে নিচ্ছি আমরা। আমাদের, আপনি যেহেতু চলচ্চিত্রের কথা বললেন, এর আগে চলচ্চিত্রে যেই দর্শকের কথা বললেন, সেই দর্শক থেকে যখন চলচ্চিত্রে ধস নামা শুরু করলো, তখন তারা একটা অভিনব এবং খুবই, তারা মনে করলো যে এটা খুবই একটা কার্যকরী ঔষধ, কাটপিস দেওয়া শুরু করলো। তখন কাটপিস বলা হতো এটাকে, কিছু অশ্লীল ফুটেজ মাঝে মাঝে জুড়িয়ে দিয়ে, তাদের ধারণা যে এটা হল ভর্তি দর্শক হয়ে যাবে আমাদের, ব্যবসা জমজমাট। কিন্তু সেটা যে ভুল, সেটা কিন্তু প্রমাণ হতে 10 বছর লেগেছে আমাদের, এবং এমনভাবেই প্রমাণ হয়েছে যে মানে দর্শকরা যাচ্ছেই না, হলে ডিস্ট্রয় হয়ে গেছে একদম। এখন নাটকের যে অবস্থা, ফুটেজ, ওই যে মানে ফুটেজ, ওদের কাটপিসগুলি আমাদের মানে ফুটেজ বলি আর কি, ফুটেজ সময় চলে আসছি আমরা। এই গল্প, ডিরেকশন, অ্যাক্টিং কিছু দেখা দরকার নেই, ফুটেজ আছে কিনা আমার 40 মিনিট, হ্যাঁ আমরা ফুটেজ দেওয়া শুরু করেছি, এবং অমুক অমুক আছে কিনা, মানে তাহলে যেন দর্শক নিয়ে নিল খুব একটা। এটা যে খুবই ভুল কনসেপ্ট এবং এটা ভুল চিন্তা আমাদের, যারা আমরা আত্মঘাতী, সেটা আমরা কেউ টের পাচ্ছি না এখন। এটা টের পাবো হয়তো আরেকটু পরে, তখন আর কিছুই করার থাকবে না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে গণমাধ্যমের একটি দায়িত্ব আছে। আমি এর আগেও বলেছি কথাটা, যে গণমাধ্যম শুধুই ব্যবসা প্রতিষ্ঠান না, গণমাধ্যম জাতির রুচি বদলাতে, জাতির সংস্কৃতির সহায়ক হিসেবে, জাতির একটা দিক নির্দেশনা হিসেবে কিন্তু কাজ করে, অন্যতম ভূমিকা পালন করার কথা। এখন দর্শক এই ধারার নাটক নিবে, দর্শক এইরকম নিবে, দর্শক এরকম নিবে বলে আমি এটা চালাই দিব, এটা কিন্তু উচিত না। তাদের একটা নিজস্ব স্টাডি থাকা দরকার।
যে আমার দর্শককে কি দিব, কেন দিব, এটা থাকা খুব জরুরি গণমাধ্যম হিসেবে। যে আমি দর্শক এই নাটকটা নিবে, আমি দিয়ে দিব, তাহলে তো আমরা আরো অনেক কিছু দিতে পারি, তাহলে দর্শক তো ওগুলো আরো বেশি নেবে, তাহলে সেগুলো দিচ্ছে না কেন আমরা, তাই না? তো মানে গণমাধ্যমের জন্য এটাই বলা হয় যে দর্শক তো কি চায় সেটা যেমন জরুরি, একই সঙ্গে দেখতে হবে দর্শকের কি দেখা উচিত। সেই জন্যই তো আপনি একটা দায়িত্বপূর্ণ পজিশনে বসেছেন এবং আপনাকে এইটি করতে দেওয়া হয়েছে। ওই জায়গাটিতে আমরা একেবারেই আমাদের যে দায়িত্বটা আছে সেইখান থেকে দূরে ফিলই করছি না, আমরা এটা ফিলই দায়িত্বহীন কর্মকাণ্ড করছি, আমরা ফিলই করছি না। সেই জায়গাটা অবশ্যই সেই জায়গাটায় ফিরে আসতে হবে। আহমেদ খান, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাইব, সামনে ঈদ আসছে, ঈদে কি ধরনের নাটক প্রত্যাশা করেন এবং অতীতের অভিজ্ঞতা থেকে সেখান থেকে যদি আমাদেরকে একটু বলেন যে সেখানে একজন লেখক হিসেবে উপাদান পাওয়া যায় কিনা নাটক দেখতে দেখতে। আমি প্রত্যাশা করি ভালো নাটক। আমার কাছে সিনেমা বলেন আর নাটক বলেন বা গল্পই দুই ধরনের হয়, একটা ভালো একটা খারাপ, কিন্তু প্রত্যাশা মতো পাই না। গত ঈদে আমি একেবারেই পাইনি তা না, কয়েকটা নাটক আমার ভালো লেগেছে, সবগুলো হয়তো দেখা হয়নি। ইয়াগুলো এত বেশি থাকে কন্টেন্টে যে সবগুলো দেখাটাও মুশকিল। এই আমাদের আরেকটা বোধহয় প্রবণতা আছে যে আমরা কি ঢাকা কেন্দ্রিক নাটক বেশি করছি, আমার দিক থেকে এই ধরনের একটা প্রশ্ন থাকে। আমরা আসলে মূলত যেটা করছি সেটা হচ্ছে যে দর্শক আমাদের উদ্দেশ্য খুব বেশি থাকছে না, সেই ক্ষেত্রে অবশ্যই আমি ঢাকা কেন্দ্রিক করতে পারি, কারণ আমাদের এখন যারা অভিনয় করে তারা গ্রামকে ধারণ করতে পারে না, এটা একদম বাস্তবতা, খুব অল্প দু একজন ছাড়া। ফলে আমি কিন্তু ওই যে যদি আমি আমার সেফ জোনে থাকতে চাই তাহলে তো গল্প এরকম মানে বিপজ্জনক অবস্থা দাঁড়াচ্ছে। সম্প্রতি আজকেই বোধহয় ঢাকাবাসী কিংবা এরকম একটা প্রতিষ্ঠান, ঢাকার একটি প্রতিষ্ঠান, পুরান ঢাকার, তারা প্রেস কনফারেন্স করেছে যে নাটকে এবং বিশেষ করে টিভি নাটকের ক্ষেত্রে যে ঢাকায়া ভাষাকে বিকৃতভাবে উপস্থাপন করার জন্য তারা আমার প্রতিবাদ জানিয়েছে। এবং এটা কিন্তু পয়েন্ট করার মতো একটা জায়গা যে আমরা যারা আঞ্চলিক ভাষার নাটক করছি তারা প্রপার আঞ্চলিক ভাষাটা না জেনে করছি, এটা কিন্তু অন্যায়। তার কারণ প্রত্যেকটি আঞ্চলিক ভাষাই কিন্তু পূর্ণাঙ্গ ভাষা, হ্যাঁ, আঞ্চলিক ভাষাও কিন্তু পূর্ণাঙ্গ ভাষা। তো আমি সেই ভাষাটাকে বিকৃত করবো কেন? যদি না জানি, না পারি সেই ভাষা, তাহলে আমি করবো না। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের ভাষার ভিতরে একটা কথা বলা হয়, এক ভাষার বুলি আর এক ভাষার গালি। তো অনেক ক্ষেত্রেই কিন্তু পুরন ঢাকা নিয়ে এবং অন্য অনেক ভাষা নিয়ে এরকম একটা ইয়ে আছে যে যেন বোধহয় গালি দিচ্ছে, কিন্তু এটা খুব অন্তরের তোর থেকে সে একটা কথা হয়তো বলছে, ওই ফিলিংটা সম্পর্কে অন্য ভাষীর ধারণা নাই। মাঝখান দিয়ে যেটা হয় যে একটা ভ্রান্ত ধারণা, ভুল পিচে এটা ছাড়া হয়। ফলে এটা অবশ্যই মানে খেয়াল রাখার দরকার। এবং আজকাল যেহেতু এই ধারাটা অনেক বেশি জনপ্রিয়, সেই জন্য নিশ্চয়ই আরো বেশি খেয়াল রাখা দরকার। আমাদের সার্বিক অর্থে স্বশিক্ষিত হয়ে কাজটা করা উচিত সব ক্ষেত্রে। তো বৃন্দাবন দা, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। একটা জিনিসই জানতে চাই যে এই ক্ষেত্র থেকে উত্তরণের জন্য আপনারা কি ধরনের প্রত্যাশা করছেন? এক কথা প্রত্যাশা তো অবশ্যই করে যে আমরা একটু ভালোর দিকে যাই, আমাদের মাটির কথা, আমাদের দেশের কথা, তাদের প্রতি দায়বদ্ধ থাকি আমরা সবাই যারা যেখানে আছি, তাহলেই আমাদের সংকটের অনেকখানি উত্তরণ এমনি হয়ে যাবে, আমরা যদি সবাই রেসপন্সিবল হই। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।